আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন মিস? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মিস ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিস? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ সবাই তো? জি মিস। জি মিস। আচ্ছা, আজকে যারা আমরা ক্লাসে অ্যাডমিট হয়েছি তারা সবাই কি ভর্তি হয়েছি? জি মিস। আচ্ছা, আর যারা যদি যদি কেউ ভর্তি না হয়ে থাকো তোমরা ইমিডিয়েট ভর্তি হয়ে যাও, যেহেতু তোমাদের ভর্তির ডেট 11 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। 11 তারিখের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও। আমার মতে যে কাজটা করতে হবে সেটা আগেই করা ভালো, তাই না? তাহলে আমরা অনেক কিছু মিস করবো না। মিস, আপনি তো বলছেন চ্যাপ্টার 5 পড়াবেন। দ্বিতীয় ও পঞ্চম মানে? চ্যাপ্টার 5 পড়াবো এবং চ্যাপ্টার 5 এর মধ্যে থেকে একটা যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো না, সেইটা হচ্ছে দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায় মিলে প্রশ্নটা। চ্যাপ্টার 5 এ আমি ছিলাম, সেইখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো চ্যাপ্টার 5 থেকে, কিন্তু দুই একটা প্রশ্ন, বিশেষ করে একটা প্রশ্ন আর কি দ্বিতীয় অধ্যায় থেকে আছে, এই জন্য আমি এখানে লিখেছি দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায়। না হলে তোমরা আবার ওখানে জি মিস। প্রশ্ন করবে যে এটা পঞ্চম অধ্যায়ের তো প্রশ্ন না। এই জন্য কিছু আছে না যে সমন্বিত হয়, দুই তিনটা অধ্যায় মিলে থাকে, এরকমই একটা সৃজনশীল নিয়ে আমি আজকে আলোচনা করবো। আচ্ছা, এখানে তোমরা জুমে ক্লাস করার একটাই কিন্তু উদ্দেশ্য যে তোমরা কিছু না বুঝলে প্রশ্ন করবে,
আমি সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। এটা কিন্তু জুম ক্লাস, তাহলে কিন্তু রেকর্ডেড ক্লাসের মতো হয়ে যেত। যার কারণে আমি যদি কাউকে কিছু জিজ্ঞেস করি, তোমরা অবশ্যই রেসপন্স করবে, আর তোমরা কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। দেখো এখানে যে উদ্দীপকটি দেওয়া রয়েছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবার উদ্দেশ্যে আবারও বলছি, তোমরা কিন্তু যারা ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আচ্ছা, এবার দেখো তাহলে একটা উদ্দীপক। এইখানে দেখো এ একটি যৌগ। প্রথমে বিক্রিয়াটা শুরু হয়েছে দেখো এখান থেকে, যে এখানে ফরমালডিহাইড বা মিথানল যেটা বলে, এইটা হচ্ছে বিক্রিয়া করে, অক্সিডেশন বিক্রিয়া করে এ যৌগ পাবো। আবার এইদিকে দেখো জিঙ্ক অ্যামালগাম, এটার নাম কিন্তু জিঙ্ক অ্যামালগাম বলে। হ্যাঁ, এই জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বি তৈরি হবে, সাথে কি তৈরি হবে, পানি। তাহলে দেখো এইখানে বিক্রিয়কটা কিন্তু মাঝে, সেই বিক্রিয়ক থেকে বিক্রিয়া করে দেখো এইদিকে একটা যৌগ বি তৈরি হবে, আবার এই পাশে অক্সিডেশন বিক্রিয়া করে এ তৈরি হবে। এবার অক্সিডেশন করে ফরমালডিহাইড থেকে কি তৈরি হয়, আর জিঙ্ক অ্যামালগামের সাথে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার পরে বি যে যৌগ উৎপন্ন হয়, এই যৌগটা আমাদেরকে আগে চিনতে হবে। এবার এই প্রশ্নের আলোকে দেখো প্রথম যে প্রশ্নটির উত্তর দিতে হবে যে সিওডি কাকে বলে। ক্ষয়ে রয়েছে কাঁচ শিল্প উৎপাদনে কিউলেট কেন ব্যবহার করা হয়। গয়ে রয়েছে উদ্দীপকের বি হতে একটি গুরুত্বপূর্ণ সার উৎপাদনের মূল নীতি লিখো। আর ঘয়ে রয়েছে উদ্দীপকের এ, অর্থাৎ এই যে এ যে তৈরি হবে, সেই সিলভার দর্পণ পরীক্ষা দেখাতে পারে কি, এটা যদি পারে তাহলে কিভাবে পারে তার বিশ্লেষণ আমাকে করতে হবে। তাহলে শুরুতেই ছিল সিওডি কি। তাহলে সিওডি, বিওডি এগুলো আমরা ক্লাস 9 থেকে জেনে এসেছি, আবার ইন্টারমিডিয়েটে জেনেছি যে সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবার সিওডি আমরা কাকে বলবো, যে রাসায়নিক অক্সিজেনের চাহিদা, অর্থাৎ 1 লিটার পানিতে উপস্থিত জৈব এবং অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির সিওডি বলে। আর যে পানির সিওডির মান যত বেশি হবে সেই পানি তত বেশি দূষিত হবে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর যেহেতু শুধু সিওডি কি সেটা আমাকে বলেছে, তাহলে আমরা লিখতে পারি যে পানির নমুনায় পচনশীল ও অপচনশীল দুই ধরনের পদার্থই থাকতে পারে। সব ধরনের জৈব দূষক, অর্থাৎ কার্বন হাইড্রোজেন দিলে যে জৈব কার্বন অবশ্যই থাকতে হবে, জৈব দূষক পদার্থকে বিয়োজন বা বিযোজন যেটাই বলো, বিযোজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে সিওডি বলে। অর্থাৎ পদার্থ হতে হবে পচনশীল অথবা অপচনশীল, আর সব ধরনের জৈব দূষক পদার্থ, অর্থাৎ যাদের মধ্যে অবশ্যই কার্বন রয়েছে, পদার্থকে বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে সিওডি বলে। তাহলে সিওডি এখান থেকে আমরা জানলাম। এর সাথে রিলেটেড আমরা জানবো বিওডি। বিওডিটা হচ্ছে শুধু বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ এটা হচ্ছে রাসায়নিক অক্সিজেনের চাহিদা, আর ওটা হচ্ছে জৈব অক্সিজেনের চাহিদা। ক্ষয়ে ছিল কাঠ শিল্পে কিউলেট ব্যবহার করার যে কারণ সেটা। দেখো কাঠ শিল্প উৎপাদনের গলন ফার্নেসে মূল কাঁচামাল সিলিকা। সিলিকার সংকেত হচ্ছে সিলিকন ডাই অক্সাইড, যেটা আমরা SiO2 বলি, সেটা হচ্ছে সিলিকা। সোডা অ্যাশ হবে, এটা গ্যাস লেখা আছে, এটা অ্যাশ হবে, সরজফলা আকার হবে আর কি, সোডা অ্যাশ, যেটা সোডিয়াম কার্বনেট Na2CO3। চূড়া পাথর ক্যালসিয়াম কার্বনেট, এবং গৌণ উপাদান সমূহ গুঁড়া করে প্রয়োজন মতো মেশানো হয়। তাহলে প্রথমে কাঠ শিল্পে কি কি কাজ করা হয়, কাঠ তৈরিতে সিলিকা লাগে, সোডা অ্যাশ লাগে, চুনা পাথর এবং গৌণ কিছু পাথর যেগুলো খুবই কম পরিমাণে লাগে, প্রয়োজন মতো মেশানো হয়। প্রয়োজন মতো মেশানো হয়। এতে মোট পরিমাণের 8 থেকে 10% পরিত্যক্ত বা ভাঙ্গা কাঁচ ব্যবহার করা হয়। এই যে বিভিন্ন ভাঙ্গা কাঁচগুলো যে কিনে নিয়ে যায়, এই কাঁচগুলো কিন্তু কিছু পরিমাণে নতুন কাঁচ তৈরিতে আবার ব্যবহার করা হয়। কত পার্সেন্ট, সেটা 8 থেকে 10%, যা কিউলেট নামে পরিচিত। এই যে পরিত্যক্ত ভাঙ্গা যে কাঁচগুলো ব্যবহার করা হয় সেগুলোকে কিউলেট বলে। তাহলে কিউলেট কাকে বলে আমরা সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই।
কিউলেট বিগালক রূপে কাঁচামাল মিশ্রণে গলন তাপমাত্রা হ্রাস করে। বিগালক মানে হচ্ছে ওইটাকে গলাতে সাহায্য করে, অর্থাৎ ওই ভাঙা টুকরা কাজগুলো অন্যান্য কাজকে গোলাতে, যেগুলো মূল উপাদান সিলিকা, সোডা, চুনাপাথর, গৌণ যে উপাদানগুলো রয়েছে ওগুলোকে বিগালক রূপে কাজ করে, অর্থাৎ ওদেরকে গলন প্রক্রিয়া সাহায্য করে। উৎপাদন বৃদ্ধি করে এবং অপচয় রোধ করে। আর এটার কাজ হিসেবে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি করে আর হচ্ছে আমাদের অপচয়টা হ্রাস করে। অর্থাৎ গলন তাপমাত্রা হ্রাস, উৎপাদন বৃদ্ধি বা অপচয় রোধে কিউলেট ব্যবহার করা হয়। তাহলে প্রধান কারণ হিসেবে আমরা কি কি দিব, যে কিউলেট ব্যবহার করার কারণ হচ্ছে গলন তাপমাত্রা হ্রাস করতে পারি, উৎপাদন বৃদ্ধি করতে পারি, আর যে অপচয়টা হয় সেই অপচয়টা আমরা রোধ করতে পারি। এ কারণেই কাঁচ শিল্পে কিউলেট ব্যবহার করা হয়। এই দুইটা প্রশ্ন থেকে যে কারো যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারে। মিস কিউলেটটা একটু আবার। আচ্ছা, কিউলেট হচ্ছে এই যে যখন আমরা প্রয়োজন পরিমাণে সিলিকা, সোডা অ্যাশ, চুনাপাথর, আরো কিছু ছোট ছোট উপাদান থাকে যেগুলোর নাম না বললেই নয়, এই জন্য হচ্ছে হবে, না বললেও হবে, এইগুলো যখন ব্যবহার করব সাথে কি করা হয়, এই যে ভাঙ্গা যে কাজগুলো নিয়ে যায় বিভিন্ন বাসা বাড়ি থেকে বা আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি, যে ভাঙ্গা কাজগুলো, ভাঙ্গারির দোকান বলে যেটাতে, ওরা যে ভাঙ্গারি কাজগুলো নিয়ে যায় ওই কাজগুলো কত পার্সেন্ট, দেখো 8 থেকে 10% এই পরিত্যক্ত বা ভাঙ্গা কাজ ব্যবহার করা হয়। আর এই ভাঙ্গা কাজের এই পার্সেন্টেজটাকেই কিউলেট বলে। বুঝতে পেরেছো? জি মিস। ওকে, থ্যাংক ইউ। মিস বলো বলো। আচ্ছা, কেউ কিছু বলতে চেয়েছিলে কিন্তু কই আর কিছু বললে না, যাই হোক। আচ্ছা দেখো, গয়ে ছিল উদ্দীপকের বিক্রিয়াটির দ্বিতীয় অংশ, অর্থাৎ এই যে মিথানেল বা ফর্মালডিহাইড, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে মিথেন আর পানি উৎপন্ন করে। তাহলে বি যৌগ আমরা পেলাম হচ্ছে মিথেন। এবার বলা ছিল এই বি থেকে যৌগটি যেহেতু মিথেন, মিথেন হতে একটি গুরুত্বপূর্ণ সার ইউরিয়া প্রস্তুত করা যায়। নিম্নে ইউরিয়া উৎপাদনের মূলনীতি উল্লেখ করা হলো। প্রশ্ন ছিল যে ফর্মালডিহাইড থেকে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বি একটি যৌগ উৎপন্ন হয়। দেখলাম আমরা যে বি যৌগ হচ্ছে মিথেন। এবার ওই মিথেন থেকে কিভাবে আমরা একটা গুরুত্বপূর্ণ সার যেমন ইউরিয়া এটা প্রস্তুত করব, সেইটার মূলনীতি আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো, ইউরিয়া উৎপাদনের মূলনীতি, এটা আমি যখন ক্লাসে বইয়ের অংশগুলো পড়াচ্ছিলাম সেখানে আমি তোমাদের পড়িয়েছিলাম, যখন ভিডিও ক্লাসগুলো হতো ওখানে তোমরা দেখলে পাবে যে আমি এই জিনিসগুলো আগে পড়িয়েছি। কিন্তু এই প্রশ্নটি তোমরা বোর্ড কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে অনেকবার এই কোশ্চেন এসেছে। তার মানে এই অধ্যায় থেকে আমাদের জন্য এই প্রশ্নটি খুব বেশি গুরুত্বপূর্ণ। ইউরিয়া উৎপাদনের দুইটি ইউনিট রয়েছে। কি কি ভাবে আমরা ইউরিয়া উৎপাদন করতে পারি? প্রথমে হচ্ছে অ্যামোনিয়া সংশ্লেষণ এবং শেষে হচ্ছে ইউরিয়া উৎপাদন। প্রথমে আমাদেরকে অ্যামোনিয়া সংশ্লেষণ করে নিতে হবে, এরপরে ইউরিয়া উৎপাদন করতে হবে। তাহলে অ্যামোনিয়া আমরা কোথা থেকে পাবো সেই বিষয়টা দেখতে হবে। তরল বায়ু হতে আংশিক পাতন, পাতন হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবনের ফলে, অর্থাৎ বাষ্পকে লিকুইডকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা, আবার বাষ্পকে ঠান্ডা করে লিকুইডে পরিণত করা, এই যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে পাতন। পাতন প্রণালীতে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন এবং প্রাকৃতিক গ্যাস হতে হাইড্রোজেন সংগ্রহ করা হয়। তাহলে দেখো, পাতন প্রণালীতে কি করা হচ্ছে, 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন আর প্রাকৃতিক গ্যাস হতে হাইড্রোজেন সংগ্রহ করা হয়। এই দুটি গ্যাস, নাইট্রোজেন আর হাইড্রোজেন। প্রাপ্ত হাইড্রোজেন এবং নাইট্রোজেনকে 200 অ্যাটমোস্ফেরিক চাপে 1:3
অর্থাৎ এখানে অনুপাতটা হবে 1:3। নাইট্রোজেন হচ্ছে 1 মোল আর হাইড্রোজেন হচ্ছে 3 মোল। অনুপাতে পেষণ যন্ত্রে, মানে যেখানে এগুলোকে ভাঙা হয় বা পেষণ করা হয়, প্রভাবকের উপস্থিতিতে, প্রভাবক কি, যেটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, বিক্রিয়ার শেষে নিজে আবার সরে যায়, এটা হচ্ছে প্রভাবক। অর্থাৎ বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি করতে সাহায্য করে, যেটা বিক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু ভালো প্রভাবক রয়েছে, আবার কিছু খারাপ প্রভাবক রয়েছে। যে খারাপ প্রভাবক গুলো রয়েছে সেগুলোকে আমরা প্রভাবক বিষ বলে থাকি, আর যেগুলো ভালো সেগুলো তো আমরা উপকারী প্রভাবক বলে থাকি। তাহলে প্রভাবকের উপস্থিতিতে অ্যামোনিয়াতে পরিণত হয়। বিষয়টা ভালো করে খেয়াল করো যে নাইট্রোজেন আর হাইড্রোজেন সেটার অনুপাত হবে 1:3। আর কি লাগবে, 200 অ্যাটমসফেরিক চাপ লাগবে। তাহলে দেখো, প্রথমে তরল বায়ু অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন যদি তরল আকারে নিয়ে আংশিক পাতন প্রণালীতে 196°C তাপমাত্রা এখান থেকে রিলিজ হয়ে যাবে, যে আমার তৈরি হবে হচ্ছে নাইট্রোজেন। এবার আর কি হবে, মিথেনকে দেখো 1100°C তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তখন কার্বনটা আলাদা হয়ে যাবে। আর এখানে যে 4টা হাইড্রোজেন, এখানে দেখো হাইড্রোজেন গ্যাস রূপে ব্যালেন্স করার জন্য এখানে 2 দেওয়া হয়েছে, গ্যাসীয় আকারে চলে গেল। তাহলে এখান থেকে আমরা কার্বন পেলাম, আর এখান থেকে হাইড্রোজেন। কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। তাহলে এখান থেকে আমরা নাইট্রোজেন পেলাম, এখানে আমরা হাইড্রোজেন পেলাম। এবার এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে কত অনুপাতে, 1:3 অনুপাতে। তাহলে দেখো, এটার 1 মোল, এটার 3 মোল নেওয়া হলো। দিয়ে দেখো, এখানে আয়রন হচ্ছে প্রভাবক, 200 অ্যাটমসফেরিক প্রেসার, 500°C তাপমাত্রা। আরেকটা প্রভাবক হিসেবে দেওয়া রয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এইগুলোর উপস্থিতিতে বিক্রিয়া, বলো আমি কিছুই বুঝছি না কি বুঝছো না? ম্যাডাম, কিছুই না। কি কিছু বুঝো না, বলো, সেটা উল্লেখ করে বলো যে এটা বুঝো না। মানে এই টপিক থেকে কিছু বুঝছি না, আসলে আমি পারি না, তো এই জন্য মানে ধারণা নেই তাই। তুমি ক্লাস যখন করেছিলে অ্যামোনিয়া সংশ্লেষণ, তখন করেছিলে ক্লাস? হ্যাঁ মিস, তখনও কিছু বুঝিনি। তখন বোঝোর, এটা এতদিন কোথায় ছিল? না বোঝার কি আছে এখানে? নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হবে, সেই অ্যামোনিয়া আমার মিথেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইডের পানি তৈরি হবে। এটা না বোঝার কি আছে বলো দেখি? তুমি কি বিক্রিয়ার কিছু বুঝো? বিক্রিয়া যে কিভাবে হলে কোন বিক্রিয়া কি হয়, তোমার যে বিক্রিয়ার যে প্রকারভেদ গুলো আসে, কোনটা সংশ্লেষণ, কোনটা বিয়োজন, কোনটা প্রতিস্থাপন, এই বিক্রিয়াগুলো বুঝো তুমি? না মিস, আমি কেমিস্ট্রিতে মানে খুবই 100-তে মিস 10ও নাই কেমিস্ট্রিতে। তাহলে তো তোমাকে সেই ব্যবস্থা করতে হবে। তুমি না পারলে তো তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, টিচারদের সাথে যোগাযোগ রাখতে হবে। তুমি যে জিনিসগুলো বুঝো না, তুমি আমার কাছ থেকে এমনি ফোন করে বুঝে নিতে পারো, মেসেঞ্জারে ফোন করে বুঝে নিতে পারো। কিন্তু তুমি যদি বিক্রিয়াই না বুঝো, তাহলে তো এটা না বুঝারই কথা। ঠিক আছে, তোমাকে বিক্রিয়ার প্রকারভেদ গুলো ভালো করে বুঝতে হবে, যে কোনটাকে কি বিক্রিয়া বলে। এখানে যে অ্যামোনিয়া সংশ্লেষণ নামে নাম থেকেই বুঝতে হচ্ছে যে আমার এখান থেকে অ্যামোনিয়াটাকে বের করে নিয়ে আসতে হবে। সেই অ্যামোনিয়াকে বের করে নিয়ে আসতে গেলে প্রথমে আমার প্রকৃতি থেকে নাইট্রোজেনকে আলাদা করতে হবে, এরপরে হাইড্রোজেনকে আলাদা করতে হবে। আর এই নাইট্রোজেন আর এই হাইড্রোজেনকে 1:3 অনুপাতে নেওয়ার পরে এই যে বিভিন্ন প্রভাবক, তাপমাত্রা, চাপ আছে, সেটার উপস্থিতিতে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারবো। এবার এই অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে আমার ইউরিয়া সার তৈরি হবে। এটা তো খুবই ইজি একটা বিক্রিয়া। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আবার নাইট্রোজেন তৈরি হলো, এরপর হাইড্রোজেন তৈরি হলো। নাইট্রোজেন, হাইড্রোজেন এই বিক্রিয়ার প্রভাবক, তাপমাত্রা, চাপের উপস্থিতিতে অ্যামোনিয়া তৈরি হলো। এখানে অ্যামোনিয়া আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বিক্রিয়ার জন্য লাগবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি থেকে পাবো? দেখো, মিথেন আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দেখো কার্বন ডাই অক্সাইড আর পানি পেয়েছি। আমাকে প্রথমে যে জিনিসটি খেয়াল রাখতে হবে, যে বিক্রিয়া করার জন্য আমার কি কি দরকার, আমি কি তৈরি করব, কি থেকে তৈরি করব, এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে না বুঝো তাহলে বিক্রিয়া কিছুই বুঝবে না। আমার যেহেতু তৈরি করতে হবে ইউরিয়া সার, সেই ইউরিয়ার সংকেতে যদি আমি না জানি এবং সেখানে কি কি মৌল থাকে সেটা যদি আমি না জানি, তাহলে তো আমি কিছু তৈরি করতে পারবো না।
যেহেতু ইউরিয়ার সংকেত আমি এটা জানি যে এখানে কার্বন থাকতে হবে, নাইট্রোজেন থাকতে হবে, হাইড্রোজেন থাকতে হবে, তাহলে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো আমি আর কোথা থেকে পাবো? প্রকৃতি থেকে কিভাবে নাইট্রোজেন পাবো, কিভাবে হাইড্রোজেন পাবো, পরে আবার এই নাইট্রোজেন আর হাইড্রোজেন কি অনুপাতে মিশালে আমরা অ্যামোনিয়া পাবো, আবার কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করতে হবে, করে ইউরিয়া তৈরি করতে হবে, তাহলে সেই কার্বন ডাই অক্সাইড আমরা কোথা থেকে পাবো? মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে যে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, আর এখান থেকে যে অ্যামোনিয়া পাচ্ছি, এই দুইটা মিলে আমার ইউরিয়া উৎপাদনটা হবে। তাহলে দেখো যে অ্যামোনিয়া হতে সলভে প্রণালীতে, এটা একটা প্রণালীর নাম, যে সলভে প্রণালীতে ইউরিয়া উৎপাদন করা হয়। সংকুচিত কার্বন ডাই অক্সাইড এবং তরল, দেখো এখানে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি করলাম সেটাকে বলা হচ্ছে যে সংকুচিত। সংকুচিত কার্বন ডাই অক্সাইড আর তরল অ্যামোনিয়াকে, এটা অ্যামোনিয়াটা হচ্ছে তরল আকারে রয়েছে, এই তরল অ্যামোনিয়াকে কি করা হচ্ছে 1:2 মোলার অনুপাতে। কে কিছু বলছো? আচ্ছা, 378 অ্যাটমসফেরিক বায়ুচাপে আর 200 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া প্রকোষ্ঠে প্রেরণ করা হয়। ফলে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট, দেখো প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে, শেষে আমরা ইউরিয়া পাবো। তাহলে বিক্রিয়াটা দেখো, এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড পেলাম আর এখানে যে অ্যামোনিয়া পেলাম, সেটা বিক্রিয়া করে এই যে এখানে কার্বন ডাই অক্সাইড আছে আর এখানে অ্যামোনিয়া আছে, এই কার্বনটা দেখো এখানে অক্সিজেনটাকে আমরা ডাবল বন্ধন দিয়ে দেখাই, যেহেতু এটা দ্বিযৌগী মৌল, তাহলে ডাবল বন্ধন এদিকে থাকলো, আর এখানে ONH4, এখানে দেখো NH3 2 মলিকুল পরিমাণ আছে, এই পাশে হিসাব করে দেখবে আর এই পাশে হিসাব করে দেখবে, মৌলগুলো সমান অনুপাতে আছে। তাহলে যেহেতু প্রথমে তৈরি হবে অ্যামোনিয়াম কার্বামেট, এটা যদি অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত তুমি না জানো, তাহলে তো তুমি বুঝতেই পারবে না যে এটা অ্যামোনিয়াম কার্বামেট কিনা। তোমাকে সংকেতগুলো জানতে হবে, অবশ্যই সংকেতগুলো তোমার জানতে হবে যে কোনটার সংকেত কি। যদি না জানো তাহলে তুমি এগুলো কিছুই করতে পারবে না। একটু বইপত্র নাড়াচাড়া করো, বইপত্রগুলো পড়ে দেখো। যদি না পড়েই বলো যে আমি কিছু বুঝি না, আমি কিছু পারি না, তাহলে তো সারা জীবন না পারাই থেকে যাবে। এই জিনিসটাই তো তোমাদের হয়েছে, যার কারণে সহজ প্রশ্ন হওয়ার পরেও তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো না, প্লাস হচ্ছে ভাইবা বোর্ডে একটা প্রশ্নের উত্তর করতে পারো না। সহজ জিনিস ধরার পরে ভাইবা বোর্ডে তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারো না, কারণ তোমরা কেমিস্ট্রিকে ভয় পাও, ফিজিক্সকে ভয় পাও। ভয় পাওয়ার কারণে বইটা নেড়ে চেড়েও কখনো দেখো না, ভয় পাও, ভালো লাগে না, পড়তে ইচ্ছে করে না, পড়ো না। এই জিনিসগুলো তোমরা এখনো সময় আছে, সেকেন্ড ইয়ারে উঠে গেছো, তোমাদের একটু পড়ার অভ্যাস বাড়াতে হবে। করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু আমরা তো প্রতিনিয়তই ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসগুলোও ভালো করে ফলো করো না। আমরা ক্লাস দিয়েই যাচ্ছি, তোমরা ক্লাস ভালো করে ফলো করো না, এই কাজগুলো করো না। তোমরা এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করো। তাহলে দেখো এবার যারা অটো পাস পেয়ে গেল তারা তো লাকি, তারা অটো পাস পেয়ে গেছে, কিন্তু তোমরা পাবে না, এটা কিন্তু আগে ভেবে রাখো। আচ্ছা, যাই হোক, তাহলে কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হলো। এরপরে এই অ্যামোনিয়াম কার্বামেটকে যদি কিছু পরিমাণে তাপ প্রদান করি, সেটা হচ্ছে দেখো 200 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা দিলে দেখো আমার ইউরিয়া তৈরি হয়ে গেল। এইটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এবার তুমি যদি আমাকে বলো যে ইউরিয়ার সংকেতই তো আমি জানি না, তাহলে ইউরিয়ার সংকেত না জানলে এটা তো আর টিচারের কিছু বলার থাকে না, যে তুমি সংকেতই যদি না জানো। প্লাস হচ্ছে H2 তৈরি হলো। তাহলে দেখো যে উৎপন্ন পিণ্ডকে ফ্লাশ স্টিপারে পাঠালে দানাদারে ইউরিয়া উৎপন্ন হয়। এই যে ইউরিয়াটা হলো, এটা হচ্ছে ইউরিয়া তৈরির ফ্লো চার্ট যেটাকে বলে। কি পরিমাণে দেখো কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া 1:3 অনুপাতে হবে, এখানে এখানে 2 অনুপাত, এটা হচ্ছে অ্যামোনিয়া আর হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হতে হবে 1:3, আর কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া তৈরি হতে হবে 1:2 অনুপাত। অনুপাতগুলো ভালো করে খেয়াল রাখবে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে 1:3, কিন্তু কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া হতে হবে 1:2 অনুপাতে। এটাকে অটোক্লেভ মেশিনে মেশালে, এই তাপমাত্রা, এই চাপ দিলে তরল পিণ্ড আকারে ফ্লাশ স্টিপারে পাঠালে এটা ইউরিয়া যে সার দানাদার আকারে আমরা পাই।
এই অপরিবর্তিত কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া পুনরায় রিসাইকেল করা হয়। এখান থেকে যে সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া থেকে যাবে, এই অ্যামোনিয়াকে পুনরায় যখন আবার কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট এবং ইউরিয়া তৈরি করা হবে, ওখানে কিন্তু ওই পরিমাণে যে অল্প পরিমাণে অবশিষ্ট থেকে যাবে সেটা কিন্তু আবার পরের ধাপে কাজে লাগবে। এভাবে স্টেপ বাই স্টেপ ধাপগুলো অনুসরণ করে আমাদের ইউরিয়া উৎপাদন হয়। এবার বলো, কারো কোনো যদি এখানে প্রশ্ন থাকে বলো। মিস কে বলছো? মিস আমি সুনহেরা। হ্যাঁ, সুনহেরা বলো তো। ফ্লাশ স্ট্রিপার কি আসলে? ফ্লাশ স্ট্রিপার হচ্ছে যে উৎপন্ন পিণ্ডকে, ফ্লাশ স্ট্রিপারে মানে যেখানে হচ্ছে এই যে ইউরিয়াটা দানাদার আকারে বের হয়ে যায়, এটা একটা যন্ত্রের অংশ। ঠিক আছে মিস। ওকে, বিক্রিয়াগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, পঞ্চম অধ্যায় থেকে, সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসলেই দেখবা যে এই প্রশ্নটাই বেশি আসে, অতএব এই প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে দেখবে। আচ্ছা, এবার ঘয়ে ছিল যে উদ্দীপকের প্রথম অংশের পূর্ণরূপ কি ছিল, অর্থাৎ এই যে ফর্মালডিহাইড বা মিথানল, এটা অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে মিথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এবার এই মিথানোয়িক অ্যাসিড উদ্দীপকের এ যৌগ হলো মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড সিলভার দর্পণ পরীক্ষা দেয়। এবার আমরা যদি না জানি যে সিলভার দর্পণ পরীক্ষা কখন কোথায় দেয়, বিক্রিয়াগুলোর যদি নাম না জানি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না। সিলভার দর্পণ পরীক্ষা দেয় কখন? যখন টলেন বিকারকের সাথে, নাম শুনেছ কি টলেন বিকারকের? জি মিস। আচ্ছা, টলেন বিকারক আর ফেলিং দ্রবণ যেটাকে আমরা বলি, যে সিলভার দর্পণ পরীক্ষা দেয় হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। তাহলে এটা আমাদের এখানে জানতে হবে যে মিথানোয়িক অ্যাসিড সিলভার দর্পণ পরীক্ষা দেয়। কারণ হিসাবে কি দেখো, মিথানোয়িক অ্যাসিডের অণুতে একই সাথে কার্বক্সিল মূলক এবং অ্যালডিহাইড মূলক দুইটাই রয়েছে। আণবিক গঠনে অ্যালডিহাইড মূলক থাকায় মিথানোয়িক অ্যাসিড মৃদু বিজারক রূপে জারককে বিজারিত করে। যেহেতু অ্যালডিহাইড মূলক থাকায় মিথানোয়িক অ্যাসিড কি হবে, অ্যালডিহাইড মূলক থাকে, এটা বিজারক রূপে কাজ করে। আর যারা বিজারক রূপে কাজ করে তারা জারককে বিজারিত করে। তাই মৃদু বিজারক রূপে যে কোনো অ্যালডিহাইডের মতো মিথানোয়িক অ্যাসিডের সাথে টলের বিকারক মিশিয়ে উত্তপ্ত করলে টলেন বিকারক মিথানোয়িক অ্যাসিড দ্বারা বিজড়িত হয়ে ধাতব সিলভার অধক্ষিপ্ত করে, ফলে টেস্ট টিউবের গায়ে সিলভারের প্রলেপ পড়ে। তাহলে এই যে মিথানোয়িক অ্যাসিড এখানে উৎপন্ন হলো, সেখানে এই মিথানোয়িক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে? টলেন বিকারক, অর্থাৎ সিলভার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা, তখন এই যে সিলভারের অধক্ষেপ পড়বে, সাথে অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়া এবং পানি তৈরি হবে। যেহেতু এটা হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভারের দর্পণ তৈরি করে, তাই আমরা বলবো যে এখানে অ্যাসিড মিথানোয়িক অ্যাসিডটা অ্যাসিড রূপে ক্রিয়া করছে। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা দর্পণ পরীক্ষা দিচ্ছে? বুঝতে পেরেছো কি? যদি কোনো কারো কোশ্চেন থাকে বলো। কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি মূল পেজে ফিরে যাচ্ছি, এরপর আমি কিছু প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে। নাফিজা, নাফিজা, নাফিজা তো ছিল, নেই এখন। আচ্ছা, খাদিজা পারভেজ, জি মিস।
হ্যাঁ, তুমি হচ্ছে আজকে যারা প্রেজেন্ট আছে একদম শেষের দিকে 2-3 মিনিট আগে তুমি যারা প্রেজেন্ট আছে তাদের স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবে, ঠিক আছে? জি মিস। আচ্ছা, এবার তুমি আমাকে বলো আজকে যে প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করলাম এটা বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। তাহলে আমি একটা প্রশ্ন করি, তুমি একটা উত্তর দাও। জি আচ্ছা, মিস। ইউরিয়ার সংকেতটা বলো তুমি আমাকে। ও ডাবল বন্ড সি, হুম, তারপর কার্বনের এক হাতে NH2 আরেক হাতে NH2। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে হাবিবা। হাবিবা তুমি আনমিউট করো। জি মিস। হ্যাঁ, হাবিবা তুমি বলো তো যে কাঁচ শিল্প উৎপাদনে কিউলেট কেন ব্যবহার করা হয়, কি কি কারণে আমরা কিউলেট ব্যবহার করলাম? বলতে পারবে? মিস পুরাটা মানে বুঝায় বলতে পারবো না। আচ্ছা, তো এমনি বলো যে কি কি কারণে, তুমি সংক্ষিপ্ত ভাবে বলো, এত বইয়ের ভাষায় বলতে হবে না, তুমি মোটামুটি একটু বলতে পারলেই হবে। উম, আচ্ছা, ঠিক আছে, তুমি বলতে পারছো না, পুরোপুরি মুখস্থ করা হয়নি। আচ্ছা, জান্নাতুল জারা তুমি আনমিউট করো। Yes, ma'am. তুমি বলতে পারবে যে কাঁচ শিল্প উৎপাদনে কিউলেট কেন ব্যবহার করা হয়? No, ma'am. আচ্ছা, তোমরা একটু মনোযোগ হয়ে শুনবে, যখন যে প্রশ্নটার উত্তর পড়ানো হচ্ছে তোমরা যদি ওখানে একটু ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু পরে আর তোমাদের এই প্রশ্নটা নিয়ে বসতে হবে না। তোমরা অনেকেই কি করো, এই জুমে জয়েন করে অ্যাডমিট হয়ে মিউট করে দিয়ে চুপচাপ এটা করো এটা করো, ফ্রেন্ডদের সাথে চ্যাট করো, এটা করা কিন্তু ঠিক না। তোমরা ক্লাসে একটু সবার উদ্দেশ্যে আমি বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটাকে শুনবে। টিচাররা যে এই যে কথাগুলো বলে তোমরা কিন্তু পুরোই প্রশ্ন করো না, তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন করে উত্তরগুলো জানার চেষ্টা করবে। কেমিস্ট্রিকে একটু বুঝো, কেমিস্ট্রি না বুঝলে কিন্তু এই যে একজন বললো সে বিক্রিয়া কিছুই বুঝে না, এই না বোঝাটাই কিন্তু থেকে যাবে। তোমরা একটু মনোযোগী হও পড়াশোনায়, অনেক দিন তো ফাঁকি দিলে, এখন একটু নিয়মিত পড়াশোনা করো। সেকেন্ড ইয়ারে পার্মানেন্টলি তোমরা সেকেন্ড ইয়ারে চলে আসছো, এতদিন তো ফার্স্ট ইয়ারে ছিলে, তারপরে সেকেন্ড ইয়ারের অনেক পড়া আমরা পড়িয়েছি। এখন যেহেতু তোমরা ফাইনালি সেকেন্ড ইয়ার হয়ে গেছো, এখন একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো। আচ্ছা, এরপরে হচ্ছে অবনী। অবনী রোল 370, তুমি আনমিউট করো। অবনী, এই যে নিশ্চিত ক্লাসে জয়েন করে চলে গেছে কোথাও। আচ্ছা, ঠিক আছে, তোমরা হয়তো ধরে ইয়ে করে নিয়েছো যে তোমরা কেউ কথা বলবে না, 2-4 জন ছাড়া সবাই চুপচাপ থাকবে। যাই হোক, আর ডেকে লাভ নেই। আমি যেটা তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, তোমরা যারা ভর্তি হও নাই তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, আর একটু মনোযোগী হয়ে সিরিয়াসলি পড়াশোনা শুরু করো, কারণ পড়াশোনা না করে কিন্তু ভালো রেজাল্ট কিছুতেই করা যাবে না। এই জন্য তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আগামী জি মিস, ক্লাসে আমি হেডফোন প্রবলেম হচ্ছিল তাই আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা, জি মিস ঠিক আছে, বলুন। ঠিক আছে, থাক, আর বলতে হবে না। ধন্যবাদ তোমাকে। নাফিজা, আমাদের প্র্যাকটিক্যাল কি সবার লেখা শেষ হয়ে গেছে? তোমরা কি সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল গুলো সব লিখে ফেলেছো? মিস আমার হয় নাই। আচ্ছা, আচ্ছা, কেউ আমারও হয় নাই। আচ্ছা, তাহলে মিস হয়নি তো। আগামী ক্লাসে আমি তোমাদের ফার্স্ট ইয়ারের গুলো তো সবারই হয়ে গেছে, তাই তো? জি মিস, ফার্স্ট ইয়ার গুলো শেষ। আচ্ছা, ফার্স্ট ইয়ারের গুলো জি শেষ। মিস। এবার আমি সেকেন্ড ইয়ারের গুলো কোনগুলো আমি বলে দিয়েছিলাম যে এগুলো এগুলো করতে হবে, তারপরে হয়তো সবারই ভালো মতো করে হয় নাই। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে একটু মিস প্র্যাকটিক্যাল নিয়ে 3 আলোচনা মিনিটের মধ্যে করব। সমাপ্ত হয়েছে কি
কয়েকটা প্র্যাকটিক্যাল না হ্যাঁ হ্যাঁ দুইবার দুই ভাবে লেখা, আচ্ছা আচ্ছা এর জন্য অনেক কনফিউজ যে আমরা কোনটা লিখবো, কারণ আমরা একটা লিখলাম আর করলাম অন্য পদ্ধতিতে, তাহলে তো ও মিস হবে। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে যেগুলোর হচ্ছে দুইটা, হ্যাঁ দুইটা করে পদ্ধতি আছে ওইগুলো, বা পুরো প্র্যাকটিক্যালটাই সেকেন্ড ইয়ারের যে যে জিনিসগুলো আমাদের করতে হবে, সেটা বইয়ের কত পৃষ্ঠা থেকে আমরা করব, কিভাবে করব, এই জিনিসগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে মিস। তোমরা সবাই তাহলে প্র্যাকটিক্যালে যা যা জানো, যতটুকু করা হয়েছে, যার যতটুকু করা হয়েছে অতটুকু দিয়ে তোমরা ওই দিন ক্লাসে উপস্থিত থাকবে, তাহলে আমি বলে দেবো আর কি যে আর কতগুলো আমাদের করতে হবে। বা একটা এক্সপেরিমেন্ট নিয়ে ধরো আমরা ক্লাসে কিছু আলোচনা করলাম যে এক্সপেরিমেন্টটা এইভাবে লিখলে তোমাদের জন্য ভালো হবে, মানে ডিটেলস আর কি প্র্যাকটিক্যালের বিষয়গুলো নিয়ে আগামী দিন ক্লাস করব। ঠিক আছে? মিস হ্যাঁ হ্যাঁ বলো বলো মিস খদিজা। সবাই তো রোল লিখে নিন। আচ্ছা সবাই রোল লিখে দিই, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ তোমরা একটু তোমাদের নামের শেষে রোলটা লিখবে, রোলটা না লিখলে তো তাকে চেনা যায় না। আর পারলে না তোমরা সবাই একটু আগামী ক্লাস থেকে ভিডিও অন করে ক্লাস করো, তাহলে অন্তত সবাই আমার সামনে থাকবে, আমি দেখতে পাবো তাদেরকে যে তোমরা ক্লাস করছো নাকি ঘুরে বেড়াচ্ছো। এই কাজটা তো তোমরা যদি সবাই রেডি হয়ে ক্লাসটা বসো, যে খাতা কলম নিয়ে রেডি হয়ে বসো, প্রত্যেকটা ক্লাস ভিডিও অন করে করলে, তাহলে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি সবাইকে প্রশ্ন করতেও সুবিধা হবে, সবাই বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে তাহলে আচ্ছা মিস। আজকের ক্লাস তাহলে এখানেই সমাপ্ত। হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।